আমাদের আজকের গল্প গৌতম রায়ের লেখা শিবপ্রসাদের উইল। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, প্রীতম, রাজ চট্টোপাধ্যায়, দেবস্মিতা, বর্ণালী, প্রত্যুষা, সব্যসাচী এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। একমাত্র সন্তান সুজন গুপ্তকে রেখে মেনকা গুপ্ত যখন মারা গেলেন, তার স্বামী শিবপ্রসাদ গুপ্তর প্রায় চোখে সর্ষে ফুল দেখার মতো অবস্থা। স্ত্রীকে দাহ করে আসার পর কিছুদিন তিনি প্রায় বিহল অবস্থায় কাটিয়ে দিলেন। শিবপ্রসাদ ভালোবেসেই বিয়ে করেছিলেন মেনকা দেবীকে। তাদের একমাত্র সন্তান সুজনকে নিয়েছিল তাদের সুখের সংসার। সুখের তো বটেই। শিবপ্রসাদ বিত্তবান ব্যক্তি। সেই বিত্তের পরিমাণ কয়েক কোটিরও বেশি। এছাড়া কলকাতা শহরে 4-4টে বিশাল হাউজিং অ্যাপার্টমেন্ট। এক একটি অ্যাপার্টমেন্ট 6 থেকে 8 তলা। কোনোটাই তিনি বিক্রি করেননি। শহরের ধনবান ব্যক্তিরা সেই অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটগুলোকে ভাড়া নিয়ে আছেন। এছাড়াও আরও কয়েকটি ইন্ডাস্ট্রি আছে তার। কিন্তু আমদানি রপ্তানির ব্যাপারটাও আছে। তার নিজস্ব গাড়ির সংখ্যাই 6খানা, সবই দামি গাড়ি। তার মধ্যে একটি আছে BMW, সেটি তিনি নিজেই ব্যবহার করেন। অনেকের প্রশ্ন ছিল তিনি ক্রিকেট প্লেয়ার নন, বলিউডের অভিনেতাও নন, প্রডিউসারও নন, তাহলে এত বিশাল সম্পত্তির মালিক হলেন কেমন করে? এই হলেনটির সদুত্তর আমাদের কাছেও নেই। তিনি কোনোদিন কোনো ইলেকশনও দাঁড়াননি যে তাকে সম্পত্তির কানাকড়ির হিসেব দাখিল করতে হবে। আপাতত আমাদের এই ধনপতির ধনলাভের ইতিবৃত্ত এই কাহিনীর সঙ্গে সম্পৃক্ত নয়। আমরা শুরু করেছিলাম শিবপ্রসাদের স্ত্রী বিয়োগের শোক সংবাদ দিয়ে। প্রায় বছর 3 উদ্ভ্রান্তের মতো জীবন কাটানোর পর শিবপ্রসাদ 40 বছর বয়সে ফের বিবাহ করেন চন্দ্রানী নামের এক অসাধারণকে। চন্দ্রানীর সঙ্গে শিবপ্রসাদের বয়সের ব্যবধান ছিল বেশ খানিকটা, যেটা এ যুগে প্রায় হয়ই না। চন্দ্রানীর বয়স তখন মাত্র 22। চন্দ্রানীর মা বাবা ছিলেন না, মামার কাছে মানুষ। গ্র্যাজুয়েশনের পর চন্দ্রানী যখন চাকরির চেষ্টা করছে, তখনই হঠাৎ সে শিবপ্রসাদের নজরে পড়ে। চন্দ্রানী সুন্দরী এবং পূর্ণ যুবতী। চন্দ্রানীর দিকে সামান্য আপত্তি থাকলেও ঘাট থেকে বোঝা নামাবার তাগিদে আর অমন একটা ধনী ব্যক্তির নেক নজর থেকে সরে আসার যুক্তিসঙ্গত কোনো কারণ দেখার দরকার নেই। শিবপ্রসাদের সঙ্গেই চন্দ্রানীর বিয়ে ঠিক হলো। তারপর কেটে গেছে প্রায় 20 বছর। চন্দ্রানীর গর্ভজাত এক পুত্র ও এক কন্যা। পুত্র সংকেত আর কন্যা সংযুক্তা। সংকেতের বয়স এখন 18 বছর আর সংযুক্তার 15। বাইরে থেকে এই পরিবারটিকে দেখলে প্রত্যেকেরই বেশ সুখী দম্পতি হিসেবেই দেখবে। কিন্তু শিবপ্রসাদ সুখী হতে পারেননি। তার একটি মাত্র কারণ, চন্দ্রানী অত্যন্ত লোভী মহিলা, তার ছেলেমেয়েরাও তাই। সংকেত মাত্র 18 বছর বয়সেই রীতিমতো বকা ছেলে। বাপের টাকাকে নিজের হকের টাকা মনে করে যথেচ্ছ ওড়ায় এবং পোড়ায়। নেহাত এই বয়সে তার পক্ষে বেশ্যাগমন সম্ভব ছিল না, কিন্তু বিশেষ বন্ধুবান্ধবের সংস্পর্শে মদ্যপান ও জুয়া খেলা ইত্যাদিতে বেশ পোক্ত হয়ে উঠেছিল। বয়সের তুলনায় তাকে একটু ভারীই লাগে। মেয়ে তো আরও একটি নমুনা, তার হাতে সর্বদাই মোবাইল। এই বয়সে তার বয়ফ্রেন্ড আছে, ইন্টারনেটে চ্যাট করে, ফেসবুকে নানান বেলেল্লাপানারও শেষ নেই। চন্দ্রানী এসব দেখেও দেখে না, কারণ সে জানে তার স্বামীটির বয়স বাড়ছে এবং নানা রোগে কাবু। চন্দ্রানী চেয়েছিল পুরো ব্যবসাপত্র নিজের তদারকিতে নিয়ে আসতে, কিন্তু সেটা সম্ভব হয়নি শিবপ্রসাদের জ্যেষ্ঠ পুত্র সুজনের জন্য। সুজন সত্যিই সৃজনশীল, অতি নম্র, ভদ্র এবং ব্যবসায়ন্তপ্রাণ। আর এই ছেলেটির কারণেই বাকি 3 জন খুব একটা সুবিধা করে উঠতে পারেনি। ব্যবসায় মগ্ন থাকলেও শিবপ্রসাদের দূরদৃষ্টি ছিল প্রখর। তিনি তার সংসারের ব্যাপারে কোনো মতেই উদাসীন ছিলেন না। তিনি খবর রাখতেন যে কে কেমন করে কার মনোভাব কোন খাতে বইছে। চন্দ্রানীর পতিপ্রেমের চেয়ে যে অর্থপ্রেম অনেক বেশি, সেটি তিনি অনেক আগেই বুঝতে পেরেছিলেন। মনে মনে আগাম ভাবনাও তার রয়ে গিয়েছিল। 60 বছর বয়সে একদিন শিবপ্রসাদ বুঝতে পারলেন
যে তার জীবন তার সম্পদের কারণে বিপন্ন। এও অনুভব করলেন যে তার জীবন কোনোভাবেই সংক্ষিপ্ত হয়ে আসছে। সামনাসামনি কাউকে দোষারোপ করতে না পারলেও 3টে প্রাণীকে তিনি বিশ্বাস করতে পারছিলেন না, আর কোনো ঝুঁকিও নিলেন না। ডেকে পাঠালেন সলিসিটার বন্ধু অরুণাভ শীলকে। সলিসিটার সাহেবও তারই বয়সী। অরুণাভ আসতেই তাকে নিয়ে চলে গেলেন নিজের একান্ত কক্ষে। শিবপ্রসাদকে দেখে অরুণাভ বললেন, শিবু, তোমার চেহারার এরম হাল কেন? এ কথায় এড়িয়ে শিবপ্রসাদ বললেন, তোমার সঙ্গে আমার কিছু বৈষয়িক আলোচনা আছে। সেটা তো আছেই, কিন্তু শরীরের এমন দশা হলো কেন? আর কি ব্যাধি, নানান ব্যাধি আমাকে একেবারে কাবু করে দিয়েছে। সুগার তো ছিলই, এখন হাই প্রেশার, কিডনির ট্রাবল। যাকে যে জন্য তোমায় ডেকেছি, এখন একটু শোনো। সামান্য একটু হেসে অরুণাভ বললেন, বিপদ নয়তো সম্পত্তিগত কারণ ছাড়া তো ডাকো না। বলো, সমস্যাটা কি? একটা উইলের ব্যবস্থা করে দিতে হবে। তুমি কোর্ট পেপার নিয়ে চলে এসো। টাইপ করবে না, আমি নিজের হাতে লিখব আমার অন্তিম ইচ্ছেটুকু। হাতের লেখায় উইল বানানোর কোনো অসুবিধে নেই তো? আপত্তির কি আছে? তবে 2জন সাক্ষী দরকার। তাদের সামনেই তুমি লিখবে, তারপর উইটনেস হিসেবে তারা সই করবে। তাহলে যত তাড়াতাড়ি পারো সব ব্যবস্থা তুমি করে ফেলো। 1 সপ্তাহের মধ্যে শিবপ্রসাদের শেষ ইচ্ছেপত্রটি সমস্ত আইনানুগ ব্যবস্থা সম্পন্ন হয়ে গেল। সাক্ষী হিসাবে রইলেন শিবপ্রসাদের বিশ্বস্ত অ্যাকাউন্টেন্ট নিরুপম হালদার এবং অফিসের ম্যানেজার রুদ্রবিয়োগ মিত্র। উইলের বয়ানটি ছিল এই রকম: তার মৃত্যুর পর তার সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তির 75 ভাগের মালিকানা থাকবে তার জ্যেষ্ঠ পুত্র সুজনের হাতে, এবং বাকি 25% অধিকার থাকবে তার স্ত্রী চন্দ্রানী এবং মেজ ছেলে সংকেত ও কন্যা সুজক্তার। উইলটি ঠিকমতো কার্যকর হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব হলো অ্যাটর্নি অরুণাভ শীলকে। শৈশাবুত শেষ হয়ে যাওয়ার পর ম্যানেজার রুদ্রপ্রসাদ একবার বললেন, স্যার, একটা কথা বলবো যদি আপনার কোনো আপত্তি না থাকে? শিবপ্রসাদ বললেন, নিশ্চয়ই বলবে, নিশ্চয়ই। আপত্তি করা না থাকলে অযথা আপত্তি করবই বা কেন? আগে স্যার, আমি জানি সুজন বাবুকে আপনি খুব ভালোবাসেন, স্নেহও করেন, কিন্তু কিন্তু টিন্তু আমার শুনতে ভালো লাগে না। যা বলার স্পষ্ট করে বলো। এরকম সামঞ্জস্যহীন উইল কিন্তু আপনার অবর্তমানে আপনার সংসারে স্যার মানে তুমুল অশান্তি ডেকে আনতে পারে। উকিলবাবু, আপনি কি বলেন? অ্যাটর্নি অরুণাভ সামান্য সময়ের জন্য চুপ করে থাকার পর বললেন, ম্যানেজারবাবু, সম্পত্তি আপনারও নয়, আমারও নয়। যার জিনিস তিনি যাকে দেওয়ার নিশ্চয়ই ভেবেচিন্তেই দিয়েছেন। এ ব্যাপারে আমাদের কিছু বলার থাকতে পারে না। ম্যানেজার রুদ্রবিয়োগ একটু ইতস্তত করে বলে, আপনি যা বলবেন সেটা 100 ভাগ সত্য, কিন্তু আমি কেবল ভবিষ্যৎ বিবাদ সংবাদের দিকটাই ভাবছিলাম আর কি। ঠিক আছে, স্যার আমাদের চেয়ে ভালো বোঝেন, অনেক বিচক্ষণ ব্যক্তি। ওর ইচ্ছেটাই তাহলে শেষ কথা হোক। এরপর 15 দিনের মধ্যে শিবপ্রসাদ সিবিআর হার্ট অ্যাটাকে মারা গেলেন। পরলৌকিক কাজকর্ম মিটে যাওয়ার পর অ্যাটর্নি অরুণাভ একদিন সবাইকে শিবপ্রসাদের উইলের কথা শোনালেন। উইলের ব্যাপারটা সম্ভবত কারোরই জানা ছিল না। চন্দ্রানী ভেবেছিলেন শিবপ্রসাদের মৃত্যুর পর স্ত্রী হিসেবে সবকিছুর মালিক তিনিই হবেন, কিন্তু উইলের কথা শুনে তিনি সামান্য দমে গিয়ে বললেন, উইল কই, আমি তো তেমন কিছু ঘটেছে বলে জানি না। উইলটা শিবপ্রসাদের একান্তই ব্যক্তিগত ইচ্ছাপত্র। সেটা তিনি করতেই পারেন এবং কাউকে জানানোর কোনো আইনগত প্রয়োজনও নেই। আপনারা এ বাড়ির সকলেই আগামী রবিবার সকাল 10টায় এখানে উপস্থিত হবেন। শিবপ্রসাদের শেষ ইচ্ছেপত্রটি সেদিনই আমি আপনাদের সামনে জানিয়ে দেব। রবিবার সকালেই হলঘরটিতে সবাই উপস্থিত হলেন, একমাত্র সুজন ছাড়া। কারণ পরলৌকিক কাজকর্ম মিটে যাওয়ার পর দিনই বিশেষ কাজে কলকাতার বাইরে যেতে হয়েছিল তাকে। একজন বাদে সবাই উপস্থিত থাকায় উইলটি পড়া হলো। অ্যাকাউন্টেন্ট নিরুপম একবার আর চোখে সবার রুষ্ট মুখগুলো দেখে নিলেন। অ্যাটর্নি সাহেবেরও সেটা নজর এড়াল না। অ্যাটর্নি সাহেব কেবল বললেন,
আপনাদের সকলকে তাদের হিসাব মতো ভাগ বাটোয়ারার দায়িত্ব আমার হাতেই সঁপে দেওয়া হয়েছে। ঠিক সময়ে আপনাদের ভাগের অংশ আপনারা পেয়ে যাবেন। এই বলে উইলের কপিটি তিনি চন্দ্রানী দেবীর হাতে তুলে দিলেন। তারপর অ্যাকাউন্টেন্ট নিরুপমবাবুকে বললেন, হুইলের একজন সাক্ষ্য আপনি, এবং শিবপ্রসাদবাবুর সম্পদের খুঁটিনাটি সবই আপনাদের জানা। আশা করি 10 দিনের মধ্যে আপনি প্রত্যেকের হিসাব মতো পাওনার একটা খসড়া করে রেখে দেবেন। ও, আর সুজনবাবু এর মধ্যেই ফিরে আসবেন। ওনাকে আমার সঙ্গে একটু দেখা করতে বলবেন। উইলটা ওনার শোনা একান্তই প্রয়োজন। 42 বছরের স্থলিত যৌবনা চন্দ্রানীর চোখ থেকে ঘুমের পর্দাটা সরে গেছে উইলের মর্মার্থ শোনার পর। তিনি একা দাঁড়িয়েছিলেন কক্ষ সংলগ্ন জানলার ধারে। তার সর্বাঙ্গ তখন জ্বলছে। মনে হচ্ছে কেউ যেন গরম রসগোল্লা তার গায়ে ঢেলে দিয়েছে। মৃত স্বামীর উদ্দেশ্যে ক্রমাগত সাপসাপান্ত করে চলেছেন। অদূরে একটি সভায় বসেছিলেন ম্যানেজার রুদ্রপিয়ক। ম্যাডাম তাকে ডেকে পাঠিয়েছিলেন। আপনি কিভাবে ওই দলিলের সাক্ষী হিসাবে সই করলেন? মিনমিন করে রুদ্রপিয়ক বলল, অযথা আমাকে দোষারোপ করছেন ম্যাডাম। আমি কোম্পানির একজন উচ্চপদস্থ কর্মচারী। এটা কোনো সরকারি সংস্থা নয়। এখানে কর্তার ইচ্ছাই কর্ম। স্যার আমাকে যা করতে বলেছেন আমি সেটাই করেছি। তবু আমি একটু আপত্তি তুলেছিলাম, কিন্তু স্যার আমার কোনো কথাই শোনেননি। তারপর আমার আগেই সই করে দিয়েছিলেন নিরুপম বাবু। অপদার্থ! এটা একটা উইল হলো? আমি কোর্টে যাব। এই উইলের আমি প্রোটেস্ট করব। আমার মনে হয় না তাতে বিশেষ কোনো লাভ হবে বলে ম্যাডাম। সম্পত্তি আপনার স্বামীর নিজের উপার্জিত অর্থ। তিনি তা দিয়ে যা খুশি তাই করতে পারেন। আপনি এখানে কিচ্ছু বলতে পারবেন না। কিন্তু আমি তার বিবাহিত স্ত্রী। ভুল করছেন ম্যাডাম। আপনাদের কাউকে কানাকড়ি না দিয়েও তিনি সব কিছু দুস্থ অনাথদের মধ্যে বিলি করে দিলেও আপনাদের কিচ্ছু কিন্তু করার থাকতো না এখানে। তাই বলে চোখের সামনে দেখতে হবে 12 আনা ভাগ নিয়ে চলে যাবে সুজন, আর আমরা 3 জন বেঁচে থাকতে হবে এক বুড়োর ভীমরতি মেনে নিয়ে। এই সময় সংকেত এসে ঘরে ঢোকে। 18 বছরের তরতাজা যুবক, দেখায় আরও কিছুটা বড়। ভর সন্ধ্যাবেলাতেই রক্তিম চোখ, লাল জলের প্রতিক্রিয়া। বেশ কর্কশ স্বরে জিজ্ঞাসা করল, এসব কি হচ্ছে মা? ওকে থামিয়ে চন্দ্রানী বললেন, ভীমরতি আর কাকে বলে? এখন সুজনের দয়ে আমাদের বেঁচে থাকতে হবে। থাকাচ্ছি। বুড়োর খ্যাপামিতে আমি একেবারে জল ঢেলে দেবো। এ কি মগের মুল্লুক নাকি? রুদ্রপিয়ক বলল, ছোটবাবু, মাথা গরম করে কোনো লাভ নেই। রেজিস্ট্রি করা হয়ে গেছে। আপাতত আপনাদের আর কিচ্ছু করার নেই। আছে। মদের দৌলতে গলার স্বর তখন রীতিমতো চড়া। বলল, দুটো পথ আমাদের সামনে খোলা আছে। মুখ তুলে জিজ্ঞেস নেত্রে রুদ্রপিয়ক বলল, দুটো পথ? আচ্ছা, বলুন কি পথ? প্রথমটা একটু রিস্কি। কিরকম? সুজন গুপ্তকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া, আর কোনোদিনও কেউ ওর লাশ খুঁজে পাবে না। যত সহজে কথাগুলো বলে গেলেন, কার্যক্ষেত্রে কিন্তু ততটাও সহজ নয় বিষয়টা। এবং আপনাদের হাতে এর জন্য হাত করা পড়বে ঝটপট। কেউ টের পাবে না মশাই, খালি কিছু টাকা খরচ করতে হবে। দুজন সুপারি কিলার, কাকপক্ষিতেও টের পাবে না। এমনকি বডিটাও পিস পিস করে কোনোটা পড়বে খালধারে, কোনোটা পড়বে বিহারের কোনো প্রত্যন্ত জঙ্গলে, আর কোনোটা চলে যাবে বেনারসের মণিকর্ণিকা ঘাটে। আপনার আর একটা কি প্ল্যান আছে সেটাই বলুন শুনি। উইলটাই পাল্টে দেওয়া। নামগুলো যেমন লেখা আছে ঠিক তেমনই থাকবে, কেবল অ্যামাউন্টের দিকটা এদিক ওদিকে চলে যাবে। জিনিসটা কি খুব সহজ সাধ্য? করতে হবে। আমার একজন লোক আছে। এ তো শুধু দুটো অ্যামাউন্ট এদিক ওদিক করা, পুরো উইলটা সে বদলে দিতে পারে। হ্যান্ডরাইটিং এক্সপার্টও সেই লেখায় খুদ ধরতে পারবে না। অনেকক্ষণ পর চন্দ্রানী দেবী বললেন, ওসব খুন খারাপির কথা ছেড়ে দে বান্টি। তুই বরং দ্বিতীয়টার কথা ভাব। খুন টুনের হ্যাপা অনেক বেশি। আমার সব ভাবা হয়ে গেছে, তুমি কোনো চিন্তা করো না মা। সামান্য সময় নীরব থাকার পর রুদ্রপিয়ক বলল, আছে আছে, চিন্তার আছে। উইলের একটা কপি অ্যাটর্নি সাহেবের জিম্মায় আছে। আপনি নয় আপনার কাছে যে কপিটা আছে সেটা পাল্টালেন, বাট হোয়াটস অ্যাবাউট দ্য আদার কপি? হ্যাঁ, সেটাও চেঞ্জ হয়ে যাবে। কিভাবে? টাকা টাকা টাকাই সব কিছু কেনা যায়, ইভেন ইউর অ্যাটর্নি। আপনি আবার পরে বেঁকে বসবেন না তো? এমনিতে নয়, ইউ উইল গেট এ লামসাম
সেটা কত? হ্যাঁ। কত চান, কিন্তু মুখ খোলা যাবে না। সব কাজ মিটে গেলে আপনি পাবেন 5 লাখ ক্যাশ। কি করতে হবে আমাকে বলুন। নকল উইলটা দেখে বলবেন এটাই আসল। আর অ্যাটর্নি বাবু যদি রাজি না হন? ওটা আমার হাতেই ছেড়ে দিন। একান্ত রাজি না হলে, মানে ওনার কাছে কথাটা পারবার আগেই ওনার অ্যাসিস্ট্যান্ট বিমল গড়াইকে দিয়ে আসল উইলের কপিটা চুরি হয়ে যাবে। তারপর নকল উইলের কপি সেখানে রিপ্লেসড হবে। দুটোই তো ফটোকপি, অসুবিধার কিছু নেই। সামান্য সময় নীরব থাকার পর রুদ্রবিয়োগ বলল, বাবা, আপনি এত দূর ভেবে ফেলেছেন? ভাবতেই হবে। বাবার সম্পত্তির পরিমাণ কি আপনাকে নতুন করে জানাতে হবে? আর হ্যাঁ, হাতে মাত্র কটা দিন সময়। এর মধ্যেই যা কিছু করার সেগুলো করে ফেলতে হবে। সামনের রবিবার ভাগ বাটোয়ার হিসেব শুনতে হবে না? এবারও ম্যানেজার চুপ করেই বসে থাকে। চন্দ্রানী দেবী আর নিজের ছেলেমেয়ের মুখ চোখ দেখে অ্যাটর্নি সাহেবের খুব একটা ভালো লাগেনি। অবশ্য তিনি এমনটাই অ্যান্টিসিপেট করেছিলেন। কোনো স্ত্রী তার স্বামীর এহেন উইল খোলা মনে মেনে নেবেন না। সেই জন্যই তিনি কলকাতা ফিরতেই সুজনকে ফোনে ডাক পাঠান। সুজন ছেলেটি অতীব ভদ্র ও নম্র ছেলে, অ্যাটর্নি সাহেবকে যথেষ্ট সমীহ করে। কাকাবাবু, আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ, শুনেছ বোধহয়। তোমার বাবা মৃত্যুর আগে তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি উইল করে তোমাদের 4 জনের মধ্যে ভাগ করে দিয়ে গেছেন। নিরুপম আঙ্কেলের কাছে কিছুটা হিন্টস পেয়েছি। উনি আপনার সঙ্গে দেখা করতে বললেন। উইলটা তোমার শোনার প্রয়োজন। আপনি আমায় মুখেই বলুন না, তাহলেই হবে। অরিজিনাল উইলটা তোমার মায়ের হাতে আমি দিয়েছি, তবে তার কালার্ড ফটোকপিটাই আমি পড়ে শোনাচ্ছি। অরুণাভ উঠে গিয়ে পেছনের দেরাজ খুলে উইলের ফটোকপিটা নিয়ে এসে খুলে দেখতে গিয়েই তার চোখটা ছানা পড়ার অবস্থায় চলে এলো। মুখ দিয়ে কেবল একটা কথাই বের হলো, এ কি? এটা কি? কি হলো কাকাবাবু? দিন তো রাত হয়ে গেছে। তার মানে? এটা একটা ষড়যন্ত্র। উইল তো জাল হয়ে গেছে, কিন্তু কিন্তু আমার দেরাজে উইলের জাল কপির জেরক্স ঢুকলো কেমন করে? সামান্য অস্বস্তি নিয়ে সুজন জিজ্ঞাসা করলো, আমি কিছু বুঝতে পারছি না। কি হয়েছে বলবেন? হ্যাঁ বলবো, তোমাকে নয়, আমাকে আরও অনেক দূর এগোতে হবে। আমাকে আর উৎকণ্ঠায় না রেখে আপনি বলুন কি হয়েছে। কি ছিল বাবার উইলে? তোমার বাবা নিজের হাতে উইল লিখেছিলেন। আমি বলেছিলাম ডিপিটি প্রিন্ট করাতে, শোনেননি। সেটা হলে আজ এটা হতো না। অযথা আমাকে সাসপেন্সে রাখছেন কাকাবাবু। তোমার বাবা তার শেষ ইচ্ছাপত্রে তার সমস্ত সম্পত্তির 75 ভাগ দিয়েছিলেন তোমাকে, আর বাকি 25% দিয়েছিলেন তোমার মা আর তার 2 সন্তানের মধ্যে সমান ভাগে ভাগ করে নিতে। মাথা নিচু করে সুজন কয়েক মিনিট চুপ করে বসে থাকার পর বলল, বোধহয় বাবা এটা ঠিক করেননি। বিরক্ত হয়ে অরুণাভ বললেন, সেটা তোমার বাবার ইচ্ছের ব্যাপার, আর তোমার ব্যক্তিগত মতামত শোনার জন্য তোমাকে আমি এখানে ডাকিনি। নাও এবার এটা দেখো। বলে তার দেওয়াজ থেকে পাওয়া উইলের ফটোকপিটা সুজনের দিকে এগিয়ে দিয়ে বললেন, এবার এটা পড়ো। পড়বার পর সুজন বলল, আপনি বলছেন এটা জাল? 100%। আমি এক্ষুনি নিরুপম আর রুদ্রপ্রয়াগবাবুকে ডেকে পাঠাচ্ছি, কারণ ওরাই উইলের প্রত্যক্ষ সাক্ষী ছিলেন, ওই 2 জন। এবার ফোনটাও তুললেন। তারপর কিছু একটা ভেবে নিয়ে বললেন, না, এখনই নয়, যা হবে রোববার সন্ধ্যেতেই হবে। তুমি উইলের ব্যাপারে কিচ্ছু জানো না, বাড়িতেও তোমার কোনো রিয়াকশন থাকবে না, আন্ডারস্ট্যান্ড? কেবলই ঘাড় নাড়ল সুজন। যথারীতি রবিবার সন্ধ্যাবেলা পার্লারে হাজির হলেন সবাই। চন্দ্রানী দেবী থেকে সুজন সবাই এসেছেন। নিরুপমবাবু আর রুদ্রবিয়োগও হাজির। অ্যাটর্নি অরুণাভ এসেছেন। সঙ্গে এসেছেন অজানা এক ভদ্রলোক। অরুণাভ সামান্য ভূমিকার পর বললেন, ম্যাডাম, অরিজিনাল উইলটা এনেছেন? একটু থতমত খেয়ে চন্দ্রানী বলেন, উইলটা তো সেদিন পড়া হয়ে গেছে, আবার কি বার করতে হবে? নিশ্চয়ই। ভুলে যাবেন না সেদিন আরও একজন উইলটা শোনেননি, তাকেও জানানো দরকার নয় কি? তা তো বটেই। নিয়ে আসুন অরিজিনাল উইলটা। বান্টি আগেভাগে গিয়ে উইলটা দিয়ে এলো। সেটি খোলার আগে অরুণাভ বললেন, মোটামুটি আপনারা সবাই জানেন শিবপ্রসাদবাবুর শেষ উইলে কি লেখা ছিল। নিরুপমবাবু আর রুদ্রপ্রয়াগবাবু আপনারা তো সাক্ষী ছিলেন। দুজনেই ঘাড় নাড়লেন। নিরুপমবাবু এবং ম্যানেজার রুদ্রপ্রয়াগবাবুর উপর আমি একটা দায়িত্ব দিয়েছিলাম। শিবপ্রসাদবাবুর ইচ্ছে অনুসারে কে কি পাচ্ছেন তার একটা লিস্টও বানাতে বলেছিলাম। অ্যাটর্নি সাহেব,
75 আর 25% হিসাবে এবং অস্থাবর সম্পত্তির বর্তমান ভ্যালুয়েশন মতো সবই ডিস্ট্রিবিউট করে রেখেছি। ওয়েল, আমি প্রথমে আরও একবার উইলটা পড়ে শোনাই, তারপর নিরুপমবাবু ডিস্ট্রিবিউশনের হিসাবটা আমাদের শোনাবেন। একথা বলবার পর অ্যাটর্নি সাহেব অরিজিনাল উইলটি খুললেন এবং আকাশ থেকে ছিটকে পড়ার ভঙ্গিতে বলে উঠলেন, হোয়াট ইজ দিস? এটা কার উইল? মিসেস গুপ্ত, আপনাকে যে উইল রাখতে দিয়েছিলাম এটা তো সেটা নয়। চন্দ্রানী দেবী কিছু বলবার আগেই তেরে উঠল বান্টি। তার মানে আপনি কি বলতে চাইছেন মিস্টার অরুণাবশীল? আপনার কি মনে হচ্ছে অন্য কোনো উইল আপনাকে দেওয়া হয়েছে? মৃদু হেসে অরুণাব বললেন, এক্স্যাক্টলি শো। এটা শিবপ্রসাদ গুপ্তের উইল নয়, যদিও হাতের লেখাটা তার, সইটাও তার, তবুও এটা জাল। চন্দ্রানী দেবী বললেন, এসব আপনি কি বলছেন? যেটা সত্যি সেটাই বলছি। এখানে তো উইলের দুজন সাক্ষী বসে আছেন, তারাও একবার দেখুন। নিরুপমবাবুকে উইলটা এগিয়ে দিয়ে বললেন, দেখুন তো মিস্টার নিরুপম হালদার, এই উইলটা কি আপনি সেদিন সই করেছিলেন? নিরুপমবাবু ভ্রু কোচকাল। বিস্মিত মুখে তিনি বোকার মতো অ্যাটর্নি সাহেবের মুখের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ মিস্টার সিল, হ্যাঁ এই সইটা আমারই, কিন্তু পয়েন্টটা যে মিলছে না, এটা তো পুরো উল্টো হয়ে গেছে। তার মানে আপনি বলছেন এই উইলটা আসল নয়? আমি তো এই বয়ানে সই করিনি। থ্যাংক ইউ রুদ্রপ্রয়াগবাবু, এবার আপনি একটু দেখবেন। রুদ্রপ্রয়োগ হাত বাড়িয়ে উইলটা নিলেন, ভালো করে আগাবাস্তলা পড়লেন, তারপর বললেন, কেন, ঠিকই তো আছে। এটাকে আপনি জাল কেন বলছেন উকিলবাবু? ভুরু তুলে চশমার ওপর দিয়ে রুদ্রপ্রয়োগকে আপাদমস্তক জরিপ করে অ্যাটর্নি বললেন, তার মানে এটা আসল, নকল নয়? নকল কেন বলছেন আমি তো বুঝতে পারছি না। সব তো ঠিকই আছে, আপনার কাছেও তো একটা ফটোকপি আছে, মিলিয়ে নিলেই তো আর সন্দেহের কিছু থাকে না। আমার কাছে কি আছে আর কি নেই তা আমি খুব ভালো করেই জানি। ভুলে যাবেন না, আমি একজন ক্রিমিনাল লয়ার, একজন ডিফেন্স কাউন্সিলর। এনিওয়ে ম্যাডাম চন্দ্রানী, এই উইলটি জাল এবং এটি আর আপনাদের কাছে দেওয়া যাচ্ছে না। এটি কোর্টে জমা পড়বে, আসল নকলের জাজমেন্টটা আদালতই দেবে। হঠাৎ তেরে আসে বান্টি। উইলটা এখন আমাদের সম্পত্তি, ওটা আপনি কিছুতেই নিয়ে যেতে পারেন না। আবারও মৃদু হাসলেন অ্যাটর্নি অরুণাভ। তারপর পাশের ভদ্রলোকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি মিস্টার ভদ্র, উইলটা সম্পূর্ণ জাল, সেটা প্রমাণ করার জন্য আমি নিশ্চয়ই এটা নিয়ে যেতে পারি। আবার খেকি উঠল বান্টি। কে উনি? যাকে তাকে ধরে নিয়ে এসেছেন, আর উনি বললেই আপনার হাতে উইলটা দিয়ে দেবো? ভাবলেন কি করে? পাশের ভদ্রলোকটি এবার উঠে দাঁড়িয়ে বললেন, আমাকে আপনারা চিনবেন না, আমি ডিসিডিডি হরিনারায়ণ ভদ্র। অ্যাটর্নি মিস্টার অরুণাভ শীলের একান্ত অনুরোধে আমি এখানে এসেছি। এই উইল নিয়ে অ্যাটর্নি সাহেব তার সন্দেহের কথা আমাকে দুদিন আগেই জানিয়েছেন। ওনার মনে হয়েছে এই উইলকে কেন্দ্র করে কিছু জালিয়াতি ব্যাপার ঘটেছে, সেই কারণেই আমার এখানে আসা। ডিসপিউটেড কেস যখন, তখন এটার ভেরিফিকেশন দরকার। এটা যাবে হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে, ফরেন্সিকেও যেতে পারে। আর যদি জালিয়াতির প্রমাণ হয়, তাহলে যারা যারা এর সঙ্গে ইনভলভ আছেন তারা কিন্তু পরে মুশকিলে পড়ে যাবেন, এটা বলতে পারি। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন why I have come here. তারপর অরুণাভর দিকে তাকিয়ে বললেন, মিস্টার অরুণাভ, তদন্তের জন্য আপনার যা কিছু স্টেপ নেবার আপনি নিতে পারেন। গোয়েন্দা ডিপার্টমেন্টের প্রয়োজন হলে যে কোনোই সাহায্য পাবেন। গো অ্যাজ ইউ লাইক। ও আরও একটা কথা, মিস্টার সুজন গুপ্ত, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, কারণ ব্যাপারটা জটিল থেকে জটিলতর হয়ে যেতে পারে। একটা কথা মনে রাখবেন, অর্থই অনর্থের মূল। চলাফেরায় সাবধান থাকবেন। ঘরে তখন পিন পড়ার আওয়াজ শোনা যাবে। ডিসিডিডি সাহেবের সঙ্গে অ্যাটর্নিবাবু আর নিরুপম হালদারও ঘর থেকে বেরিয়ে এলেন। অবশ্যই সঙ্গে নিলেন শিবপ্রসাদ বাবুর হস্তলিখিত উইলটি।
ঠিক 1 সপ্তাহ পরে ফরেন্সিক ডিপার্টমেন্টের প্রফেসর বৈদ্যুৎ বসাক ফোনে ডেকে নিলেন অ্যাটর্নি অরুণাভ শীলকে। অরুণাভ নিজেও বেশ চিন্তিত ছিলেন উইলের রহস্যভেদে, কারণ তার সামনেই দুজন সাক্ষীকে সাক্ষ্য রেখে উইলটি লেখা হয়। আইনের পক্ষ থেকে অ্যাজ আল ইয়ার তিনি নিজেও এ ব্যাপারে একজন সাক্ষী স্থানীয়। তিনি বুঝতে পারছেন যেমন করেই হোক উইলের কিছু শব্দ এদিক ওদিক হয়েছে। 75 আর 25 লেখা দুটোর ওপরই তার সন্দেহের কেন্দ্রবিন্দু। তিনি নিজেও বেশ অনেকভাবেই ম্যাগনিফাইং গ্লাস নিচে রেখে বর্ণ দুটিকে পরীক্ষা করেছেন, কিন্তু কোনোভাবেই সামঞ্জস্যহীনতা ধরতে পারেননি। একই কালির লেখা, একই রকম হস্তাক্ষর, সেখানে যে কোনো রকম কিছু একটা ঘটানো হয়েছে সেটাই তার বোধগম্য হলো না। বাধ্য হয়ে তিনি উইলটিকে পাঠিয়ে দিয়েছিলেন বিশেষজ্ঞ বৈদ্যুৎ বসাকের কাছে। 1 সপ্তাহ পর বৈদ্যুৎ বসাকের ফোন। চলে আসুন উকিলবাবু, অনেক মজার জিনিস পাবেন। একটু হেসে অরুণাভবাবু বললেন, আপনি মানুষটাই তো মজার। আপনার কাছ থেকে মজার খবর শুনবো, এ আর আশ্চর্যের কি? না না অ্যাটর্নিবাবু, সত্যিই মজার জিনিস আছে যা অনেকেই জানে না, এমনকি আপনিও জানেন না। আরে সেটুকু জানার জন্যই তো আপনার কাছে এক ডাকে ছুটে আসা। আমার চোখের সামনে উইল লেখা হলো, নিজেও আমি সব দেখে নিলাম, তারপরেই ম্যাজিক। হ্যাঁ, ম্যাজিক অবশ্য আমি বলবো না, কারণ যিনি এই কারচুপিটা করেছেন তিনি নিজেও জানেন না যে সামান্য কালির আঁচড়ের মধ্যে এতটা ভেলকি লুকিয়ে থাকে। এবার সেটুকুই শোনাই। আপনাকে সব কিছু বলার আগে প্রথমে কালির মানে লেখার কালির সামান্য জন্মবৃত্তান্তটা শোনা দরকার। বর্তমান যুগে মানে ইদানিংকালে আমরা লেখার জন্য 2 ধরনের কালি ব্যবহার করি। এখনও অনেকে ফাউন্টেন পেন ব্যবহার করেন, এটা অবশ্য ভিন্ন মানুষের ভিন্ন রুচি। এছাড়া সবচেয়ে বেশি ব্যবহার হয় ডট পেন বা বল পেন। সে আপনি ফাউন্টেন পেনই বলুন বা বল পেনই বলুন, আপাত দৃষ্টিতে সব কালির রঙই যদি তারা একই শেডের হয় তাহলে অ্যাপারেন্টলি একই রকমই দেখায়। মানে সাদা চোখে 2-1টা শেডের ব্লু রঙের তফাৎটা চোখে পড়বে না। আবার ব্লু রঙের নানান শেড আছে, যেমন ডিপ ব্লু, লাইট ব্লু, সি ব্লু, স্কাই ব্লু, আল্ট্রামেরিন ব্লু। 2টো ডিপ ব্লু বা 2টো লাইট ব্লু বা 2টো তুত রং ব্লু, চট করে এগুলো তফাৎটা খালি চোখে ধরা পড়বে না। কিন্তু একই কালির 2 ধরনের নমুনায়, এমনকি সেগুলো যদি একই কোম্পানির প্রোডাক্ট হয়, তাও তার মধ্যে পার্থক্য থাকবেই। তার কারণ একটা লটে যখন কালির কম্পোজিশন মেশানো হয়, পার্থক্যটা সেটাতেই তৈরি হয়ে যায়। কারণ প্রপোর্শন কখনোই এক হয় না, কোথাও কম আবার কোথাও বেশি। সাধারণত 5 রকমের কালি আমরা ব্যবহার করে থাকি। একটা হচ্ছে জার্মান ইঙ্ক, এটা অনেক পুরনো। আগে একে বলা হতো চাইনিজ ইঙ্ক, বর্তমানে ইন্ডিয়ান ইঙ্ক। আমাদের দেশেই হোক বা বিদেশেই হোক, এই কালিটা ব্যবহার করেন সাধারণত যারা ছবি আঁকেন। আগে অবশ্য এই কালি দিয়ে উইল লেখার কাজটা চলত। ইন্ডিয়ান ইঙ্ক, যার মেইন বেস হচ্ছে কার্বন ইঙ্ক, সেটা একেবারে শুকিয়ে গেলে আর জল দিয়ে ধোয়া যায় না, ইরেজার দিয়ে মোছাও যায় না, আলো বাতাসে তার ঔজ্জ্বল্যও কমে না, আর্দ্রতার সময় জলশোষ হয় না, যদি সেটা ঘষে ঘষে তুলে ফেলার চেষ্টা না করা হয়। কিন্তু ঘষে তোলার চেষ্টা হয়েছে সেটা তো বোঝা যাবে। এই কালিটা খুবই থিক। এই রঙে দোলক আর বোবাক্স মেশানো থাকে, সঙ্গে মেশানো হয় পশুর শিং জাতীয় শিরিষ আঠা। তবে এর একটাই অসুবিধা, এটি ফাউন্টেন পেনে ব্যবহার করা যায় না, কারণ ইন্ডিয়ান বা চাইনিজ ইঙ্ক খুবই ঘনীভূত। একমাত্র কলম দিয়েই তা কালিতে ডুবিয়ে লেখা হয়। এবার আসি ফাউন্টেন পেনের কালিতে। 18 শতাব্দীতে এই কালির সঙ্গে আইবল গ্যালোটানেট ব্যবহার করা হতো। কিছু পদার্থগত তারতম্য ঘটিয়ে বর্তমান ফাউন্টেন ইঙ্কে আজ এটা ব্যবহার করা হয়। প্রথমে অবশ্য এই সলিউশনে লেখা হলে সে লেখাটা স্পষ্ট বোঝা যায় না, কিন্তু হাওয়ার সংস্পর্শে এসেই সেটি ক্রমশ নিজস্ব রঙে ফিরে আসে। এখন অধিকাংশ মানুষই নীল কালিটাই ব্যবহার করেন। এই ব্লু রঙে মেশানো হয় সিনথেটিক ব্লু রঞ্জক। এই সিনথেটিক ব্লু ডাই মেশানোর ফলেই প্রথমে সেটি নীলই থাকে।
কিন্তু ধীরে ধীরে সে কালচে রং ধারণ করে। সংমিশ্রণের তারতম্যে এটি ব্লু ব্ল্যাক কালিতে পরিণত হয়। এবারে আসি বল পেনের কালিতে। বল পেনের কালিতে থাকে সিনথেটিক ডাইস ছাড়াও বিভিন্ন রকমের সলভেন্ট। বল পেনের কালিতে পাওয়া যায় হোজি অফ মোলাসেস। এই কারণেই হোল টোটাল কালির পরিমাণের সঙ্গে 50% থাকে মিশ্রিত অংশ। অরুণাবশীল হাই তুললেন। ডক্টর বিদ্যুৎ বসাকের তার চোখ এড়াল না। মৃদু হেসে বিদ্যুৎ বললেন, স্বাভাবিক, আপনি হচ্ছেন আইনের ছাত্র, বলা যেতে পারে আইনবিদ। এসব কালির কচকচানি আপনার ভালো লাগবে না, কিন্তু কোর্টে যখন ফরেন্সিক রিপোর্ট পেশ করবেন তখন কিন্তু এগুলো দরকার। স্যার বৈদুর্য, ফরেন্সিক রিপোর্টের জন্য তো আপনি আছেনই। না অ্যাটর্নি সাহেব, ব্যাপারটা আপনারও বোঝা দরকার। আপনাদের শিবপ্রসাদ গুপ্ত উইলটা লিখেছেন বল পেন দিয়ে। একটাই কারণ থাকে, সেটা জলে না ধুয়ে যায় বা ইরেজারে না তোলা যায়। কিন্তু তার আগে জানাটা দরকার, যেটা শিবপ্রসাদবাবু জানতেন না, কোনো বল পেনের কালির সঙ্গে অন্য কোনো কোম্পানির বল পেনের কালির সিমেটি পাবেন না। ইভেন একই কোম্পানির 2 লটের একই রঙের কালির মধ্যেও খালি চোখে বোঝা না গেলেও আমাদের যন্ত্রের নিচে ফেলে দিলেই বোঝা যাবে যে দুটো শেডের মধ্যে অনেক ডিফারেন্স আছে। এখানেও সেটা ঘটেছে। সেটাই বলুন স্যার। আবার হাসলেন বিদ্যুৎবাবু। বেশ, আসুন আবার মাইক্রোস্কোপের নিচে চোখটা রাখুন। এবার হুইল দুটোর মধ্যে দুটো জায়গা খুব ভালো করে লক্ষ্য করুন, 25 আর 75। দুটোই নীলকালির বল পেন দিয়ে লেখা। চোখ রাখুন মাইক্রোয়, খুব মাইন্ডলি দেখুন। 25 এবং 75 লেখা দুটোর ওপরে আলতো করে একরকম হোয়াইট কেমিক্যাল দিয়ে রাব করা হয়েছে। এই কেমিক্যালটি ল্যাব ছাড়া অন্য কোথাও পাবেন না। এটি যে কোনো কালির দাগ কয়েকবার রাব করলেই উঠে যায়, কিন্তু রেখে যায় কাগজের কিছু ক্ষয়ে যাওয়া দাগ। হ্যাঁ, তাই তো। এবার দেখুন, একই ব্লু পেন দিয়ে 25-এর জায়গায় 75 করা হয়েছে এবং 75-এর জায়গায় 25। বাট হ্যাঁ, বলুন। আরো ভালো করে দেখুন, 25-এর কালি এবং তার পাশে লেখা কালির মধ্যে তারতম্য কি বুঝতে পারছেন? দুটো একই রঙের, নীল রং, কিন্তু তফাৎ 18 আর 20-এর। ইয়েস বৈদুর্য স্যার, ইউ আর রাইট। যা খালি চোখে একেবারেই বোঝা যাবে না। অর্থাৎ আসল হুইলের ওপর ওই দুটি জায়গাতে কারচুপি করা হয়েছে। ইয়েস স্যার, আপনি তো এই কেসের পাবলিক প্রসিকিউটর। আর কি অসুবিধার কোনো কারণ আছে? ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি আজই ডিসিডিডির সঙ্গে মিট করব। তার আগে হ্যাঁ, দুটো জিনিস আপনাকে খোঁজ করতে হবে। প্রথমত ইংরেজি ইঙ্কের শিশিটা পাবেন কিনা জানি না, আর 2 নম্বর বল পেন, যেটা দিয়ে 75-এর জায়গায় 25 আর 25-এর জায়গায় 75 করা হয়েছে। শিবপ্রসাদবাবুর পেনটা পারলে একবার খোঁজ করে দেখবেন, না পেলেও ক্ষতি নেই। আর হ্যাঁ, বলুন। আপনার অ্যাসিস্ট্যান্ট ভদ্রলোক, যিনি অধিকাংশ সময় আপনার চেম্বারেই থাকেন, তার একটু খোঁজ খবর করুন। আমি যদি ভুল করে না থাকি। আমি বুঝেছি। ওর ওপর সন্দেহটা আমার প্রথমেই ছিল। চেয়ার ছেড়ে উঠে অরুণাবশীল যে কাজটা করলেন সেটা বোধহয় একটু বাড়াবাড়ি। বিদ্যুৎবাবুর কামানো মসৃণ গালে চটার শব্দে একটা চুমু খেয়ে শটান বেরিয়ে গেলেন অ্যাটর্নি অরুণাবশীল। অ্যাটর্নি অরুণাবশীল পরম উৎসাহে ডিসিডিডি সাহেবের অফিসে গিয়ে তার সফল অভিযানের কাহিনী শোনাবার জন্য তৎপর হয়ে ঘরে ঢুকলেন। দেখলেন ডিডিডি সাহেব বাংলার পাঁচের মতো মুখ করে গালে হাত দিয়ে বসে আছেন। অরুণাবকে দেখে ডিসিডিডি হরিনারায়ণ ভদ্র আলতো স্বরে বললেন, বসুন অরুণা, a bad news for both of us. ব্যাড নিউজ? কেন স্যার? সুজন is murdered. এই ভয়টাই আমি করেছিলাম। কিন্তু কবে? এই গতকাল রাত্রে। আজ সকালে তার নিজের ঘরে, নিজের বিছানায়। আমার লোক সেখানে চলে গেছে। আপনার ইচ্ছে হলে আপনিও সেখানে যেতে পারেন। খানিকক্ষণ মাথায় হাত রেখে বসে থাকার পর অরুণাবু বললেন,
উইল রহস্য প্রায় সলভই হয়ে গিয়েছিল। জালিবাজদের খানিকটা সন্দেহও করেছিলাম, বাট মার্ডার! আমার গোয়েন্দা অফিসাররা তো আছেনই, দেখুন আপনি কতটা ওকে সাহায্য করতে পারেন। অরুণাবর মেজাজ চটকে গেছে। আতখ্যাচড়া মন নিয়ে উঠে পড়লেন, বেরিয়ে গেলেন ভারাক্রান্ত মনে। অরুণাব শীল যখন গুপ্ত বাড়িতে গিয়ে পৌঁছলেন, দেখলেন গোয়েন্দা বিভাগের সিনিয়র ইন্সপেক্টর পল্লব চৌধুরী বেশ মনোযোগ দিয়ে সুজন গুপ্তকে পরীক্ষা করছেন। পেছনে আরও দুজন অ্যাসিস্ট্যান্ট, অনিল ও মাধব। আর দেবেশবাবুও সারা ঘরে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। অরুণাব পল্লবের পাশে গিয়ে ফিসফিস করে জিজ্ঞাসা করলেন, কি বুঝছেন? ইটস আ সিম্পল কেস অফ মার্ডার। প্ল্যানিংটা হয়তো খুনের আগে থেকেই ছিল, কিন্তু এইটা মনে হচ্ছে সাডেন অ্যাটাক। এরকমই মনে হচ্ছে কেন? ট্যাঙ্গুলেশন। সুজনবাবু সম্ভবত বিছানায় শুয়ে কোনো বই পড়ছিলেন, বইটা পাশেই পড়ে আছে দেখুন। হ্যাঁ দেখেছি, একটা বাংলা উপন্যাস। কিন্তু সাডেন অ্যাটাক কেন বলছেন? হত্যাকারীকে সুজনবাবু ঘরে ঢুকতে দেখেছিলেন। চেনা মানুষ বলে উনি তেমন কিছু রিয়্যাক্ট করেননি। মনে হয় এসব ঘটনায় তিনি অভ্যস্ত। এই সুযোগটাই খুনে নিয়ে নেয়। কিন্তু কিভাবে? পল্লব চট করে আর সে প্রশ্নের কোনো উত্তর দেয় না, কেবল নিজের মনে বিড়বিড় করে, প্রসেসটা কি, অর্থাৎ হত্যার হাতিয়ারটা কি। এক্ষেত্রে মোটিভটা ক্লিয়ার, সর্বনাশা উইল। ওই উইলের বঞ্চিতরা স্বভাবতই সুজনকে সরাতে চাইবে, আর এটাই হলো তাদের মস্ত বড় ভুল। অরুণাব জিজ্ঞাসা করলেন, মৃতের চোখ দুটো কি বোঝানোই ছিল? না মিস্টার শীল, ওনার বিস্ফারিত এবং আতঙ্কিত চোখটা দেখেই তো বোঝা যাচ্ছে তিনি এই হঠাৎ আক্রমণের জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না, অথচ আমাদের স্যার ওনাকে সাবধান করে দিয়ে গিয়েছিলেন। দেবেশ নামের একজন জুনিয়র ইতিমধ্যে পল্লবের কাছে এসে বলে, স্যার, এই বস্তুটি একটু ভালো করে দেখুন, একটা পলি ব্যাগ। পল্লব জিজ্ঞাসা করে, কি আছে ওটা? এমটি, কিছুই নেই, কিন্তু এরকম একটা সাজানো গোছানো ঘরে এই জিনিসটা পড়ে থাকা খুবই বিসদৃশ। ও, ওটা নমুনা হিসেবে কালেক্ট করো। এনিথিং মো? না স্যার। ঠিক আছে, বডি পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থা করো, আর খবরটাও আমি বাড়ির সবাইকে ইন্টারোগেট করব। কিছুক্ষণ পর একমাত্র অনিল দত্তের পাহারায় সুজনের দেহ ছেড়ে ওরা সোজা চলে গেলেন চন্দ্রানী দেবীর ঘরে। চন্দ্রানী দেবী মুখ ভার করে সোফায় বসেছিলেন। পল্লবদের ঢুকতে দেখে চন্দ্রানী থতমত মুখে জিজ্ঞাসা করলেন, মাত্র কদিনের মধ্যে এবারই দুজন চলে গেলেন। ভাবতেই পারছি না। ওনার বয়স হয়েছিল, রোগেও ভুগছিলেন, সে তবু একটা কথা, কিন্তু সুজনবাবু তো একাই ওনার ঘরে শোন। এবারই সবারই একটা করে নিজস্ব ঘর আছে। রাত্রে কি উনি দরজা বন্ধ করেই শোন? সেটা তো আমি বলতে পারবো না। আমি তো রাত্রে ঘুমের ওষুধ খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি। রাত্রে কি ওনার ঘরে কেউ ঢুকতে পারে? একমাত্র ওনার চাকর অসিত শেষবারের মতো আর কিছু লাগবে কিনা জানবার জন্য যেত। রোজই? হ্যাঁ, তা বলতে পারেন। সুজনবাবুর মৃত্যুটা কিভাবে হয়েছিল সে সম্বন্ধে কোনো আইডিয়া আছে আপনার? খবরটা শোনার পর আমি একবারও ও ঘরে যাইনি। সে কি, আপনার বড় ছেলে যদিও আপনার স্বামীর প্রথম পক্ষের সন্তান, তবুও। প্রথম দ্বিতীয়র কিছু নেই, সন্তান মানেই সন্তান। কোনটাকে সম্পত্তির কারণেই? কেন? সম্পত্তির কারণে হবে কেন? উনি তো সমান 4 ভাগেই ভাগ করে দিয়েছিলেন। অরুণাব বলে উঠলেন, সরি চন্দ্রানী দেবী, উইলটা আমার সামনেই লেখেন শিবপ্রসাদ। 75 ভাগ পেয়েছিলেন সুজন, আর বাকিটা আপনারা 3 জন। কিন্তু উইল তো অন্য কথা বলছে। হ্যাঁ, এই মুহূর্তে উইলের অরিজিনাল কপি আমার কাছে আছে, সেখানেও, মানে পরবর্তী উইলেও। এনিওয়ে, এটা আদালতের বিচার সাপেক্ষ। তা উইলটা পাল্টালেন কখন? বেশ দৃঢ়স্বরেই চন্দ্রানী বললেন, পাল্টাবো কেন? উনি তো উইল করার আগের দিনে আমাকে সব জানিয়ে দিয়েছিলেন কাকে কি দেবেন। কেন, আপনার কাছেও তো উইলের ফটোকপি আছে। পল্লব বাধা দিয়ে বলল, ও প্রসঙ্গ এখন থাক মিস্টার শীল। আচ্ছা চন্দ্রানী দেবী, সুজনকে কে খুন করতে পারে এ সম্বন্ধে আপনার আর কিছু জানা নেই? এই তো হ্যাঁ, আপনার প্রথম সন্তান মানে বানটি এখন কোথায়? যদি কোথাও বেরিয়ে না থাকে তাহলে ওর ঘরেই আছে।
সে কি, বাড়িতে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল আর তাও উনি বাড়ির বাইরে? কাউকে পাঠানো যাবে উনি ঘরে আছেন কিনা দেখতে? যাবার দরকার নেই, আমি মোবাইলে কন্ট্যাক্ট করে নিচ্ছি। মোবাইলে পুশ করা এবং অফ করলেন, তারপর বললেন, হ্যাঁ, ঘরেই আছে। আর আপনার মেয়ে? মেয়ে মানে সংযুক্তা, ওকেও কি আপনারা সন্দেহ করেন? বাড়িতে একটা পোষা বেড়াল থাকলেও সন্দেহ করতাম। তাছাড়া উনিও তো একজন হরিশ, কি তাই তো? খোঁজ নিন উনি আছেন কিনা। খোঁজ নিয়ে জানা গেল যে সেও আছে। পল্লব বলেন, আমি আপনার ছেলের সঙ্গেই কথা বলতে চাই। বান্টির ঘরও বেশ সাজানো, মডার্ন ইকুইপমেন্ট, এক্সট্রা অডিশন, একটা ওয়াইন সেলার, নানা রকমের মদের সরঞ্জামে ভর্তি। সংকেতের বিছানা লাগোয়া একটা বেডসাইড টেবিলের একটা পাশে একটা খালির মদের গ্লাস রয়েছে। পল্লব সেটা নিয়ে একবার সুখে রেখে দিল। পল্লবের হাতে গ্লাভস ছিল, পাছে আঙুলের ছাপটা মুছে যায় সেই সতর্কতায়। ড্রিঙ্কসের হ্যাবিটটা আপনার কতদিনের? বান্টি শুয়েই ছিল, মাথা তুলে বিছানায় বসে বলল, এটা আমার পার্সোনাল ব্যাপার, আপনাকে জানাতে বাধ্য নয় অফিসার। ওয়েল, কাল রাতে আপনি ঘর থেকে বোধহয় বের হননি। না, একবার ঘরে ঢুকে পড়লে আমি আর বাইরে যাই না। পলিপ্যাকে কি কোনো খাদ্যবস্তু বা ওয়াইন এমন কিছু আনিয়েছিলেন কাল? পলিপ্যাক দরকার পড়ে না, আমার চাকর নিতাই আমার প্রয়োজন মতোই ড্রিঙ্কস এনে দেয়। সে কিসে আনে সেসব তো আমার জানা দরকার নেই। উইলটা যে জাল করা হয়েছে এ সম্বন্ধে কি আপনার কোনো আইডিয়া রয়েছে? উইল? জাল? জাল উইলের গল্পটা কোথা থেকে শুনলেন? এই অ্যাটর্নি বলেছে বুঝি? কতদূর পড়াশোনা করেছেন আপনি? আপনি কি আমার লোকাল গার্জেন, নাকি আপনার অফিসে আমি চাকরির ইন্টারভিউ দিতে গেছি? অ্যাটর্নি মিস্টার অরুণ অবশীল, একজন নামী লয়ার, আপনার পিতৃতুল্য। তার সঙ্গে এই ওই বলে কথা বলাটা শিক্ষাগত রুচির পরিচয় দেয় না। এনিওয়ে, ফর ইউর ইনফরমেশন, অরিজিনাল বলে যে উইলটা বর্তমানে মিস্টার শীলের কাছে রয়েছে সেটি একটি জাল উইল, এবং সেটা ফরেন্সিক দ্বারা প্রমাণিত। সে বিচারটা আদালতেই হবে। তবে দ্বিতীয় মারাত্মক অপরাধ যেটি, সেটি একটি খুনের মামলা। খুনটা করেছে এই বাড়িরই কেউ, তার তদন্ত চলছে। এবারের প্রত্যেকেই সাসপেক্ট, বুঝতে পেরেছেন? পুলিশের বিনা অনুমতিতে কিন্তু কেউই আপনারা এই শহর ছাড়ার চেষ্টা মোটেই করবেন না, তার ফল মারাত্মক হতে পারে। কিন্তু দাদা নেই, ব্যবসার কাজে আমাকেই হয়তো। ব্যবসাটা পরে দেখবেন, আপাতত খুনের হদিশটা আগে দরকার। এরপর সংযুক্তা, সে তখন কানে হেডফোন লাগিয়ে মোবাইল খুলে গান শুনছে আর শরীর তোলাচ্ছে। এখনও সাবালিকা হয়নি। অরুণাভ আর পল্লব নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করলেন। সংযুক্তা আয়নার সামনে দাঁড়িয়ে নাচের কৎসরত করছিল। সম্ভবত দুজনকে দেখতে পায়নি। পল্লব গলা খাকারে দিতেই সংযুক্তা ঘুরে তাকালো। একটু শ্যামবর্ণা, কিন্তু মুখশ্রী ভালো। পয়সাওয়ালা ঘরের মেয়ে, সেটা ওর চাকচিক্য দেখলেই বোঝা যায়। দুজন নতুন লোককে দেখে কান থেকে হেডফোনটা খুলে ভুরুকুচকে তাকালো। আপনারা হঠাৎ বলা নেই কওয়া নেই একটা মেয়ের ঘরে ঢুকে পড়লেন যে? কি ব্যাপার, কি চাই আপনাদের? পল্লব জিজ্ঞাসা করলো। নাচ প্র্যাকটিস করছিলেন? দেখতেই তো পাচ্ছেন। অসিত, অসিত! অসিত দরজার কাছেই ছিল, তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, হ্যাঁ দিদি বলুন। এরা কারা? আমাকে না জিজ্ঞাসা করে এদের ঘরে ঢুকতে দিয়েছো কেন? সে কি দিদি, এনাকে চেনেন না? ইনি তো উকিল বাবু, আগে তো দেখেছেন। হয়তো, অত তো মনে করে বসে নেই। আর ইনি? পুলিশের গোয়েন্দা ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার। ভালো, তা আমার কাছে কেন? মেয়েটির ব্যবহার প্রথম থেকেই রুক্ষতায় মোড়া। পল্লবের মেজাজ চটকে গিয়েছিল। ও বলল, বাড়িতে কখন পুলিশ আসে জানেন? বিশেষ করে কারোর ঘরের মধ্যে? জানি না, আর জানার কোনো ইচ্ছেও নেই। এবার ইচ্ছে না থাকলে ইচ্ছেটা হবে। কাল রাত্রে আপনার দাদা খুন হয়েছে, জানেন কি? দাদা? ধ্যাৎ, সকালে আমার সঙ্গে দেখা হয়েছে। সকালে না, কাল রাতেই। হোয়াট ডু ইউ মিন? কি বলতে চাইছেন? বলছি, বাড়িতে একটা মানুষ খুন হয়ে গেল আর আপনি নেচে চলেছেন কেন? সেটাই তো আমি ভেবে পাচ্ছি না। কাল রাত্রে কোথায় ছিলেন? আপনি খুব অশ্লীল প্রশ্ন করছেন। ভদ্রঘরের মেয়েরা রাত্রে যেখানে থাকে নিজের ঘরেই ছিলাম। না, আপনি অন্তত রাত 2টা থেকে 3টে পর্যন্ত আপনার ঘরে ছিলেন না। তাই নাকি? তাহলে আপনিই বলুন কোথায় ছিলাম। বলবো, সময় গেলেই বলবো। আচ্ছা, আপনার কি পলি ব্যাগ কালেক্ট করার হবি রয়েছে নাকি? হঠাৎ এই প্রশ্ন? প্রশ্ন নয়, যা জিজ্ঞাসা করছি তার উত্তর দিন।
আপনার ওই ছোট্ট ওয়ার্ড্রপের মাথায় অনেকগুলো পলিব্যাগের মাথা উঁকি দিচ্ছে। জামার নাকি? হ্যাঁ, রং বেরঙের নানান ডিজাইনের সফিস্টিকেটেড পলিব্যাগ আমি সাজিয়ে রেখে দিই, কখন কি দরকার পড়ে সেই জন্য। কাল রাতেও কি তেমন কিছু দরকার পড়েছিল? আমার মাথায় তো ছিট নেই রাত দুপুরে পলিব্যাগ ঘাঁটতে বসবো, তা হঠাৎ আমাকে এই প্রশ্ন করছেন কেন? সত্যি তো, ঠিকই বলেছেন। আচ্ছা আচ্ছা, আপনার দাদার সঙ্গে আপনার সম্পর্ক ঠিক কীরকম ছিল? কোন দাদা? বড়দাদা। আই সি, ইউ মিন সুজন। হ্যাঁ, দাদা তো বলতেই পারেন, তবে ও আমার স্টেপ ফাদারের ফার্স্ট সন, ওই হিসেবেই দাদা। আর অন্য কোনো হিসেব আছে নাকি? ওকে আমার দাদা ভাবতেও ঘেন্না করে। সামান্য অর্থের জন্য তার মা আর ভাই বোনকে ডিপ্রাইভ করতে চায়, তাকে আমার দাদা বলতেই লজ্জা করে। আপনাদের ডিপ্রাইভ করেছে কিভাবে? বাবাকে দিয়ে তো উইলও লিখিয়ে নিয়েছে, নিজের ভাগে ৭৫ ভাগ আর আমাদের ৩ জনের জন্য ২৫ ভাগ। এরকম লোককে না আমার দাদা বলতেও ঘেন্না করে। হি ইজ আ চিট। আপনি কি করে জানলেন যে আপনার মা আর ২ ছেলে মেয়ে পেয়েছেন? ওই 25% আর সুজনবাবু পেয়েছেন 75%। মা আর বান্টিদার কথা শুনে। ওরা কি এই নিয়ে বলাবলি করছিল? তবে আর আমি জানলাম কি করে? বাট মিস গুপ্ত, যে উইলটা পুলিশ সিজ করেছে ফর ভেরিফিকেশন, তাতে কিন্তু লেখা আছে আপনাদের ৩ জনের ভাগে আছে 75% আর আপনার দাদা সুজনবাবুর ভাগে রয়েছে 25%। তাহলে সে কি? জানতেন না বোধহয়। তাই নাকি? আমি এসব ব্যাপারে খবর রাখি না। অথচ আপনি আপনার স্টেপ ব্রাদারকে বলে দিলেন চিট। হ্যাঁ, আর আর সেই আক্রোশে কি? এটাও পরে জানবেন। একটা সত্যি কথা বললে ভালো করতেন। জানি বলবেন না, কাল রাত্রে আপনি আপনার দাদার ঘরে গিয়েছিলেন কেন? এমনিতে তো কোনো সম্ভব নেই। তাহলে আমি কাল রাত ১০টার পর আমার ঘর ছেড়ে কোথাও বের হইনি। ওয়েল, পরে আবার দেখা হবে। কলকাতার বাইরে যাবেন না মোটেই আমাদের না জানিয়ে। চলুন মিস্টার শীল। ওরা দুজন বেরিয়ে এলেন। অ্যাটর্নি শীল বললেন, খুব চালু মেয়ে, খুনটা কি ও করতে পারে? মাথা নাড়াতে নাড়াতে পল্লব বলল, বিশ্বায়নের ফলে এসব ছোট ছোট ছেলে মেয়েদের সামনে এত ভোগবিলাসের সামগ্রী এসে পড়েছে, এর ওপর আছে নানান নেশার অ্যাডিকশন। অফুরন্ত টাকার লোভে এরা পারে না এমন কাজ নেই। সুতরাং বুঝেছি। এবার ১ নম্বরে অসিত, ২ নম্বরে কোম্পানির ম্যানেজার রুদ্রপ্রয়াগ। ইয়েস, দিনকে রাত করে দিল। মানুষ যে এত বেইমান হয় ভাবা যায় না। বিইং আ পাবলিক প্রসিকিউটর আর ডিফেন্স লয়ারের মনুষ্য চরিত্র তো আপনার অজানা। আর কার কথা বলছিলেন? এই বাড়িতে একটা কাজের মেয়ে আছে জানেন? আছে বোধহয়। ঠিক আছে, ওটা আমার ডিউটি। তবে উইলের ব্যাপারটা তো মোটামুটি একটা কনক্লুশনে চলে এসেছেন। 100%। আপনার জুনিয়রটাকে আমি নিজে একবার ক্রস করতে চাই। ১০০ বার। কারোরই মুখ থেকে কোনো কথা বার করা গেল না। রুদ্রপ্রয়োগ স্টেট জানিয়ে দিল যে কোম্পানির এতদিন নুন খেয়েছে, তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করি কেমন করে। পল্লব বলল, কিন্তু নকল উইলটাকে আসল উইল বলে স্বীকার করে নেওয়ার জন্য তো আপনাকে অনেক টাকা দেওয়া হয়েছিল। রুদ্রপ্রয়োগ বলল, কে বললো এসব কথা? অসিত দাস, বাড়ির চাকর। আপনাদের গোপন কথা সবই আমাদের বলে দিয়েছে। ননসেন্স। আমরা একটা ক্লোজ ডোর মিটিং করি, সেখানে আর কারোর আড়ি পাতার সম্ভাবনাই নেই। ও মিথ্যে কথা বলছে আপনাদের। তার মানে আপনাদের ক্লোজ ডোর মিটিং হয়েছিল? হ্যাঁ, মানে হ্যাঁ, কিন্তু সে তো সব কোম্পানির সিক্রেট কথা। তাহলে নিরুপম হালদার কেন বললেন যে উইলটা নকল? উনি হয়তো বড় ছেলের কাছ থেকে ঘুষ খেয়েছেন। কিন্তু বড় ছেলে, সুজন তো তখন কলকাতায় ছিল না। ফোনেও কথা হতে পারে। শিওর? মনে হয়। কিন্তু রজান সামের কথাটা স্বীকার করে ফেলল অখিল দত্ত, মিস্টার শীলের অ্যাসিস্ট্যান্ট। আসল এবং ভাইটাল ক্লুটা পাওয়া গেল কাজের মেয়ে লতার কাছ থেকে। লতাকে ধরা হলো শাড়ির দোকান থেকে। বেশ চটকদার আর একটা দামি শাড়ি কিনছিল, বেশ ভালো দোকান থেকে। প্লেন ড্রেসে পল্লব তার পাশে গিয়ে বসেছিল। শাড়ি কিনে প্রায় ২০০০ টাকা সে যখন দোকানদারকে গুনে দিয়ে প্যাকেট নিয়ে বাইরে বেরোচ্ছে, তখনই পল্লবের আক্রমণ। তুমি তো লতা? আগে লতা মণ্ডল। কতদিন কাজ করছো গুপ্ত বাড়িতে? তা বাবা বছর 10 তো হবেই। বড় দিদিমণির সঙ্গে তোমার বেশ খাতির, তাই না? ওদের
সঙ্গে কি আমাদের কোনো খাতির হয়? উনি আমাকে একটু স্নেহ করেন। তাই বুঝি? তোমাকে শাড়ি কেনার জন্য টাকা দিয়েছিলে? আমার মেয়ের জন্য। বিয়ে বুঝি মেয়ের? আগে আগে কথাবার্তা চলছে। আচ্ছা লতা, শুধু 2000 নয়, আরো অনেক টাকা দিয়েছিলেন গয়না কেনার জন্য, তাই না? ওনার দয়ার শরীর। তাই এর জন্য তোমার কি করতে হয়েছিল? সত্যি বলবে, নইলে কিন্তু বড় ঝামেলায় পড়ে যাবে। অসিতদা সব কিছু বলে দিয়েছে। সব? সেই জন্যই বলছি, সেদিন রাত্রে তোমাদের বড় দাদাবাবুকে খুন করা হলো, সেদিন কি কি ঘটনা ঘটেছিল সেটা বলে ফেলো। দেখি তোমার সঙ্গে অসিতের কথা কতটা মিল খায়। এরপর লতা বেশ কিছুক্ষণ গুম হয়ে দাঁড়িয়ে রইল। পল্লব তাড়া দিল। আমাকে আরও এক জায়গায় যেতে হবে, তাই একটু তাড়াতাড়ি বলে ফেলো। কার কাছে বাবু? তোমাদের ছোট দাদার কাছে এর আগের দিন বলেছে খুনটা করেছ তুমি। কি বললেন বাবু? খুন খুন আমি করেছি? বদমাইশ ছোট লোক কোথাকার! গরিবের ঘাড়ে দোষ চাপিয়ে বেঁচে যাবে ভেবেছে। তবে শুনুন। উইথ হিজ ফুল ফোর্স খুব ভোরেই পল্লব গিয়ে ঢুকল গুপ্ত বাড়িতে। সুজনের পোস্টমর্টেম রিপোর্ট এসে গেছে। ডেথ বাই স্ট্র্যাঙ্গুলেশন। না, কোনো হাতের ব্যবহার করা হয়নি। গলাতেও কোনো চিহ্ন নেই। অত ভোরে পুলিশ ফোর্স ঢুকতেই বাড়িতে একটা শোরগোল পড়ে গেল। ওরা কোথাও না গিয়ে একেবারে শটান চলে গেল সংযুক্তার ঘরে। জোরে ধাক্কা দিতেও দরজা খুলছিল না। ইতিমধ্যে সেই আওয়াজে চন্দ্রানী দেবী আর সংকেত এসে হাজির হয়ে গিয়েছিল। অসিত ছিল। চন্দ্রানী দেবী মাথা নিচু করে একপাশে দাঁড়িয়েছিলেন। অনেক ধাক্কাধাক্কিতে যখন দরজা খুলল না, বাধ্য হয়ে দরজাটা ভাঙতে হলো। পল্লব বুঝতে পারেনি যে ওকে এমন একটা দৃশ্য ফেস করতে হবে। সিলিংয়ে পাখার ওড়নার ফাঁস দিয়ে ঝুলছে সংযুক্তার দেহটা। ইন্দ্রাণী দেবী কেবল বিড়বিড় করে বললেন, আমি জানতাম এমনই একটা কিছু হবে। তখন আর প্রশ্ন করার সময় ছিল না। একটু খুঁজতেই বেরিয়ে এলো সংযুক্তার কনফেশন লেটার। সংযুক্তা লিখছে, অফিসার, আমি জানতাম আপনার চোখে আমি ধরা পড়ে গেছি। টাকার আমার খুবই দরকার ছিল, কিন্তু বড়দাকে মেরে নয়। বড়দাকে আমি ভালোবাসতাম, কিন্তু মা আর সংকেতদা ছিল প্রচণ্ড অর্থলোভী। দাদার ঘর খুঁজলে পেয়ে যাবেন নীল কালির একটা ফাউন্টেন পেন। বাবার ওই উইল দেখার পর আমার কিছু রাগ হয়েছিল, কিন্তু দাদা বলেছিল, তোরা চিন্তা করিস না, আমি দাঁড়িয়ে থেকে সমান 4 ভাগে ভাগ করে দেব, আমার উপর বিশ্বাস রাখ। কিন্তু মা আর সংকেত সেটা বিশ্বাস রাখতে পারেনি। বান্টি আর মা আমাকে প্রভোক করে, তুই মেয়ে, চট করে তোকে কেউ সন্দেহ করবে না। রাত্রে হয় লতা নয় অসিত সুজনদাকে জল দিতে যায়। ওদের ওপর ইনস্ট্রাকশন ছিল দরজাটা ভেজিয়ে চলে আসবে। তারপর আপনাকে বলতে বাধা নেই, আমি হেরোইনে অ্যাডিক্টেড হয়ে পড়েছিলাম। সে সময় আমার এমন একটা অবস্থা হয়, তখন আমি কি করছি সেটা আমি নিজেও বুঝতে পারি না। তবে এইটুকু মনে আছে, আমার ঘর থেকে একটা পলিব্যাগ সংকেত আগেই সরিয়ে নিয়েছিল। বড়দার অভ্যেস ছিল আরামকেদারায় শুয়ে অনেক রাত পর্যন্ত বই পড়া। আমি পলিব্যাগটা হাতে নিয়ে ধীরে ধীরে দাদার পেছনে গিয়ে দাঁড়িয়েছিলাম। তারপর কখন যে সেটা পেছন থেকে দাদার মাথার ওপর দিয়ে গলা পর্যন্ত টেনে দিয়েছিলাম সেটা আমার মনে নেই। এরপর সতী আমাকে ঘর থেকে বার করে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয়। পরের দিন ঘুম ভাঙলে শুনি সারা বাড়িতে একটা চাপা গুনগুনানি। ফেইন্ট মনে পড়ে যায় গত রাতের কথা। মনে হচ্ছিল কিছু মিসচিভাস কাজ আমি গত রাতে করে ফেলেছি। গিয়ে দেখি ঘরে কেউ নেই। দাদার দেহটা লম্বালম্বি শোয়ানো আছে বিছানায়। দাদার চোখ দুটো খোলা, মুখটা হাঁ, জিভটা বেরিয়ে আছে। আমি আর দাঁড়াতে পারিনি। যখন শুনলাম বাড়িতে পুলিশ এসেছে, আমি তখন মোবাইল ফোনে গান শুনতে আরম্ভ করি। অফিসার, আমি জানি আমি কেবলমাত্র পলিব্যাগটা দাদার গলা পর্যন্ত টেনে দিয়েছিলাম, কিন্তু আমার অনুমান পলিব্যাগের মুখটা দাদার গলার কাছে চেপে ধরেছিল সংকেত। ওর মতো অর্থলোভী আর নৃশংস ছেলে খুব কমই পাওয়া যায়। দেখবেন ও একদিন মাকেও কোনো না কোনোভাবে মেরে ফেলবে। কেসটা সাজাবার জন্যে ও আমার ঘর থেকে নেওয়া মার্ডার উইপন মানে পলিব্যাগটা ইচ্ছে করে দাদার ঘরে ফেলে রেখে এসেছিল, শুধু আমাকে ফাঁসানোর জন্য। অন্তত আরও একজন ভাগিদার তো কমবে। আমার হেরোইন অ্যাডিকশনের পেছনেও আমার দাদাই একদিন টেস্ট করিয়েছিল। বোধহয় আজকের এই পরিণতির জন্যেই বাবা চলে গেছে। আসলে বাবাই বোধহয় দায়ী এই ম্যাল ডিস্ট্রিবিউশনের জন্য। অন্তত সমান 4 ভাগে উনি যদি ভাগ বাঁটোয়ারা করতেন,
তাহলে হয়তো তো ট্র্যাজিক ব্যাপার ঘটতো না। এনিওয়ে, আমার শাস্তি আমি নিজের হাতেই নিয়ে নিলাম। তবে দেখবেন, এই কনস্পিরেসির সঙ্গে যারা যুক্ত তারা কেউ যেন রেহাই না পায়। আই ফিল পিটি ফর মাই ইনোসেন্ট এল্ডার ব্রাদার, সংযুক্তা গুপ্ত। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।